আগুন বোমাবাজিতে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো গ্রামীণ ব্যাংকের অফিস। চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযানে আটক 7। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা। নির্বাচন বানচালে ওঁত পেতে আছে ফ্যাসিবাদীরা। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না ফেব্রুয়ারির ভোট, হুঁশিয়ারি বিএনপির। মির্জা ফখরুল ইইউ রাষ্ট্রদূত বৈঠক। সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান। নৈরাজ্য ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল। মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। এবং চট্টগ্রামের লালদিয়ায় 6,700 কোটি টাকা ব্যয় হবে কন্টেইনার টার্মিনাল। পুরো খরচ দেবে ডেনমার্কের কোম্পানি। 1 সপ্তাহের মধ্যেই চুক্তি, জানুয়ারিতে কাজ শুরুর আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সাঁড়াশি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। ডিএমপি বলছেন নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 44 জন। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্ট চলমান রয়েছে। আমরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করতে পারি। শুধুমাত্র ডিবির হাতেই 44 জন গ্রেফতার হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে, এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা মহানগরবাসী পুলিশ দ্রুততম সময় সাড়া দিবে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ ডিএমপির। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে অনেক নথিপত্র। এদিকে নাশকতার আগুনে গাজীপুরে পুড়েছে যাত্রীবাহী 3টি বাস। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে আগুন, ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। অনেক কিছুই পুড়ে গেছে, যেমন বিশেষ করে কালেকশন শিট, কিছু পাসবই, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার। বাইরে থেকে গ্যাস কাটে দিয়া পেট্রোল দিয়া আগুন ছেড়েছে ব্যাংকের ভিতরে। আওয়ামী লীগের একটা চক্র দেশে একটা অস্থিতিশীলতা বা একটা বাজে পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটা আসলে করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েক যুবক। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাস, যা ধরা পড়ে মোবাইলে ধারণ করা ফুটেজে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই।
আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। এর ঘণ্টাখানেক আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা এই ধরনের পরিস্থিতি যেন উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এদিকে মঙ্গলবার রাত 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের সিএনজি স্টেশনের কর্মচারী ও এলাকাবাসী এসে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা 13 নভেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে চশমা হিলে নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 7 জনকে আটক করা হয়। তবে নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেছেন আটককৃতরা। তারা 7 জন, তো আমরা তারপরেও তাদেরকে নিয়ে যাচ্ছি। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করবো। সেই লোকজনকে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে আদৌ মানে আজকে কিংবা গতকালকে কিংবা গত এক সপ্তাহে কোনো লোকজন এখানে ঢুকছে কিনা, কিন্তু কোনো লোকই বলো না এই ধরনের কিছু দেখছি আমরা। নাশকতা ও সন্ত্রাস করে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীতে যানবাহনে চলছে অগ্নিসংযোগ ও বোমাবাজি। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইইউর প্রত্যাশার কথা। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনী আয়োজনে না থাকায় তাদের নিয়ে আলোচনার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। এ সময় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান আমির খসরু। উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচাল করার জন্য পতিত সরকার ওঁত পেতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। চক্রান্তের নেটওয়ার্কে শুধু ফ্যাসিবাদীরা নয়, আরও শক্তি জড়িত বলেও দাবি তার। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারের ভেতরে খুঁত আছে বলেই আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে, এবং সেটা আরো তীব্র। আবার আপনি 2-3 দিন দেখবেন বাসে আগুন দেওয়া হচ্ছে। 2-1টা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? এরা আইনের আওতায় আসতে পারে না। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8 দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে কাল রাজপথে থাকার ঘোষণা তাদের। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশের পরদিনই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 8 দল।
বৈঠক শেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকবে 8 দল। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12টা 30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। বিস্তারিত কথা সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। সেখানে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছে জুলাই ঐক্য। তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে এবং তারা বেশ জড়ো হয়েছিল সায়েন্স ল্যাবে বিকেলের দিকে এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসেছে এবং যাতে যানজট তৈরি না হয় সেজন্য তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়নি। শাহবাগ মোড়ের এক কোণে দাঁড়িয়ে তারা মিছিল করছিল এবং তারা বলছিল যে আগামীকালকে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেবে, যেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে। এজন্য তারা অবস্থান নেবে এবং তারা বলছিল যে তারা কিন্তু আজকে রাত থেকেই সতর্ক অবস্থানে থাকবে, যাতে করে আওয়ামী লীগ যে ধরনের হুঁশিয়ারি দিয়েছিল সেগুলো যাতে বাস্তবায়ন করতে না পারে এবং তারা কিন্তু আজকে রাত থেকেই অবস্থান নেবে যাতে কোনো ধরনের নাশকতা না হয়। এবং তারা বলছিল যে যেখানেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের সংগঠনগুলো থাকবে সেখানেই তারা অবস্থান নিবে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। এবং তারা বলেছে যে অন্তর্বর্তী সরকারকেও তারা সতর্ক থাকতে বলেছে, তারা যেন জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সায়েন্স ল্যাব থেকে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। বিএনপি বলছে আপত্তি আমলে না নিলে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না দলটি, আর দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের। এনসিপি বলছে নিজেদের স্বার্থ হাসিলে জুলাই সনদকে জিম্মি করছে বিএনপি জামাত, অনড় থাকলে সংঘাত অনিবার্য। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের আহ্বানে একসঙ্গে বসেনি দলগুলো, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে সরব নেতারা। বিএনপি নির্বাচন নিয়ে মনোযোগী হলেও রাজপথে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো।
নির্বাচনের আগে গণভোটের বিরোধী বিএনপি সনদের আদেশ স্থাপনের সুপারিশকে ইয়াহিয়া খানের ফরমানের সঙ্গে তুলনা করছেন দলটির নেতারা। আপত্তি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানবে না দলটি। একটা এলএফও দিয়েছিল, এলএফ হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদেরকে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে, গুটি কয়েক লোক বলবে আর সেইটা আমাদের মানতে হবে। তাহলে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার থাকলে কেমন করে? তা ওনারা যদি ইয়াহিয়া খানের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নেই, ওটা তো আমরা কবে ওটাকে ফেলে দিচ্ছি। অন্যদিকে দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় জামায়াত। দাবি আদায়ে আলোচনার দুয়ার খোলা রাখার পাশাপাশি রাজপথে সক্রিয় সমমনা 8টি দল। আলোচনার নামে আবার টাইম ক্যাপনের সুযোগ নেই। আপনি টাইম ক্যাপন করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন, বলবে যে এখন আর ফেব্রুয়ারির নির্বাচন আগে টাইম নেই। এই ফাঁদও কিন্তু জনগণ পা দিবে না, এই জন্য আমরা রাজপথে আছি। তবে গণভোট যখনই হোক নোট অফ ডিসেন্ট ছাড়া দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ চাই এনসিপি। দলগুলোর সমঝোতা না হলে সংঘাতের আশঙ্কা এই নেতার। দুই বড় দল তারা আসলে জুলাই সনদকে জিম্মি করেছে এবং জিম্মি করে আসলে নিজ যে রাজনৈতিক স্বার্থ সেটা আদায় করতে চাচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। যদি সরকার এটা না করে, রাজনৈতিক দলগুলো যদি না করতে দেয়, তাহলে জনগণই রাস্তায় নামবে। আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দলগুলো সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আলটিমেটলি যদি ডক্টর ইউনূস বলে যে আপনারা যেহেতু নিজেরা ঠিক হবেন না, তাহলে আমি চলে যাই, তখন যাবে কোথায় সবাই? সব পক্ষের প্রত্যাশা সমন্বয় করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে একথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশ বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালের মামলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায়। বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা তাদের। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তারা। অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে, তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। এদিন শাপলা চত্বর হত্যাযজ্ঞ এবং জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বুধবার এই দুই মামলায় হাজির করা হয় 9 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 21 বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় তার শপথ স্থগিত রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বয়স 45 বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। পরে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে। বাংলাদেশ একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন,
অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে থাকবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে কথা বলেন তিনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহ জান। এ সময় প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। ডক্টর ইউনুস রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের 8 বছর পার হয়েছে। তাদের স্বদেশে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান, এর কোনো বিকল্প নেই। সিনেটর সালমা আতাউল্লাহ জান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামের লালদিয়ায় ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে কন্টেইনার টার্মিনাল। পুরো খরচ দেবে ডেনমার্কের কোম্পানি, তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের। 1 সপ্তাহের মধ্যেই হবে চুক্তি। জানুয়ারিতে কাজ শুরুর আশা করা হচ্ছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমি এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পতেঙ্গা এলাকায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি নির্মাণের জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে চুক্তি। এই টার্মিনালটি নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এপিএম টার্মিনাল, তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আশিক চৌধুরী। বলেন, এরই মধ্যে চুক্তির খসড়া মন্ত্রিপরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে। ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেনচুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। ৬,৭০০ কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন। বাংলাদেশ সরকারের এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। জানুয়ারি মাস থেকে কাজ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠান। 2029 থেকে 30 সালের মধ্যে এটি চালু হবে। এতে বছরে প্রায় 7 থেকে 10 লাখ TEU অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা বাড়বে, যা বর্তমানের তুলনায় প্রায় 14% বেশি। আমাদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না। এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, লালদিয়া টার্মিনাল হবে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব গ্রিন পোর্ট। আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে আমাদের হাই এন্ড প্রোডাক্ট আমাদের এখানে আসতে হবে, ম্যানুফ্যাকচারিং হাব এখানে তৈরি করতে হবে এবং আরেকটা হলো ইম্পর্টেন্ট যে রিজিওনাল পোর্ট হিসাবে আমাদের এখানে যে ইমার্জ করার একটা সুযোগ এই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে হবে। চীন, জাপান থেকেও আগামীতে বিনিয়োগ বাড়ার আশা প্রকাশ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় মামুন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি বাসার নিচের তলায় গুলির শব্দ পান তারা। পরে বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। এ সময় দৌড়ে পালিয়ে যায় লিটন, রিপন, আবুল ও সোহাগ নামে 4 জন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গল টি-এর বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। প্রাণ গেল ঘাতকের বুলেটে। মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গল টির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। যখন ওনারা ডাকাত বলছে তখন মানে হুন্ডার একটু মোটরসাইকেল চলেছিল, তখন ওই ডাকাত বলার পরে আমি বললাম যে এরে ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে। উনি যাইতে পারেন না, কারণ ডাকাতেরা যাওয়ার জন্য করছে কি ওনারে গুলি করিয়া
এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয় আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। রোডের উপরে হুন্ডা সহ তার মাল সাবানা সহ কাটতে পড়ে রয়েছে। এখন আমার ভাতিজার 2টা অসহায় বাচ্চা, এদের আল্লাহ ছাড়া আর কে আছে? এদেরকে কেমনে চালাইবো, কে চাইবো? খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আশেপাশের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করি এবং যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করি। এখানে অস্ত্র উদ্ধার সহ এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবো। নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে র্যালি হয়েছে। সকালে হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয় র্যালি। এছাড়া ফটো প্রদর্শনীতে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত মানুষের চিত্র ফুটিয়ে তোলা হয়। এরপর শিশু হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, প্রতিরোধযোগ্য ব্যাধি হলেও বিশ্বে প্রতি 39 সেকেন্ডে একজন শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়। বাংলাদেশেও প্রতি বছর 5 বছরের কম বয়সী প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী হাসপাতালের ভর্তি রোগীর প্রায় 20% নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। নিউমোনিয়া বিশ্বব্যাপী বছরে 8 লাখের বেশি শিশুর প্রাণ কেড়ে নেয়, আর দেশে বছরে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করাও। এদিকে নিউমোনিয়ার ধরন বদলে যাওয়ায় কার্যকারিতা হারাচ্ছে দেশের প্রচলিত টিকা। তাই নতুন প্রজন্মের টিকা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত আমারই করা একটি রিপোর্টে। কারো মুখে অক্সিজেন মাস্ক, কারো চলছে নেবুলাইজেশন, আর হাতে ক্যানোলা। হাসপাতালের বেডে কঠিন সময় পার করছে কোমলমতিরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি এই শিশুদের কারো বয়স পেরিয়েছে সবে 2 বছর, কেউ আবার মাত্র কয়েক মাস হলো এসেছে পৃথিবীতে। অর্থাৎ অধিকাংশই 5 বছরের কম বয়সী। জন্মের পর বেশিরভাগ সময়ই এদের কেটেছে হাসপাতালে। একটু জ্বর এলে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম, কমে যেত, কিন্তু ইদারিং 5-6 দিন আর কমে নাই। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, শুধু দেখবো মানে কাশটিছে, তার মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। গবেষণা বলছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া, যাদের 28%ই হেরে যেতে হয় এই রোগের কাছে। আইসিডিডিআরবি এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়, আর হাসপাতালে ভর্তি হয় প্রায় 7 লাখ। চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে ভয়াবহ রূপ নেয়া নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জোর দিতে হবে টিকার উপর। তবে শঙ্কার বিষয়, দেশে যে প্রচলিত টিকা আছে ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ায় অনেক ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে না সেটি। যাদের বারবার করে এরকম শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায় অথবা এই ধরনের সংক্রমণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ারলি ভ্যাকসিন কিন্তু দিয়ে থাকি, সেটা কিন্তু অনেকটুকু ভালো কাজ করে। PCV13 বা 23 এটা কি ইপিআইতে শিডিউলের ভিতরে আমরা নিতে পারি কিনা, আমার মনে হয় সময় চলে আসছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার। শুধু শিশুরা নয়, নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন বয়স্করাও। তাই 60 বছরের বেশি বয়স হলে ও দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে বাড়তি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য নিউমোনিয়া কিন্তু ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে নিউমোনিয়ার সাথে সাথে যেসব এল্ডারলি পেশেন্ট বা বয়স্ক পেশেন্টদের ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, এই ধরনের রোগে আক্রান্ত, তাদের কিন্তু নিউমোনিয়া একটা বাড়তি ঝুঁকি যোগ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি জানিয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যৌক্তিক শুল্কায়ন, কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ থাকলে রমজানে বাজার সহনীয় থাকবে। এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এদিকে রোজার আগেই সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। তবে আসছে রমজানে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। বুধবার রাজধানীর মতিঝিলে FBCCI আয়োজিত এক সভায় এমন প্রত্যাশার কথা জানান তারা। আন্তর্জাতিক বাজার বাড়ে, আমাদের যে দেশের যে মিলগুলো আছে তারা ডেলিভারি সাপ্লাই চেইনগুলা ডিস্টার্ব করে দেয়। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়। 2 টাকা যদি আপনার চিনিতে বেড়ে যায় তাহলে দেখা যায় কারণ বাজারকে আপনারা 2 লাখ টাকা জরিমানা করে দিলেন। এ সময় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না। 2 বছর যাবৎ 1 কোটির খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এই সময় FBCCI প্রশাসক ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। আমরাও মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয়ই আমাদের এই আপনার যে কনসার্ন, এটা এখানকার সবারই কনসার্ন, এটা আমরা কনভে করব। এদিকে দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান সরবরাহ স্বাভাবিক রাখতে রোজার আগেই পর্যাপ্ত ভোজ্য তেল, চিনি আমদানি করা হবে। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যে রমজান থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আমদানিতে যেন এলসি জটিলতা তৈরি না হয় সেদিকে ব্যাংকগুলোকে বিশেষ নজর দেওয়ার তাগিদ বাজার সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশের 6 মাসেও পরিবহন মালিক সমিতির সাবেক নেতা খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহনের 187টি বাস জব্দ করতে পারেনি দুদক। এ নিয়ে ক্ষোভ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। সংগঠনটি অভিযোগ করে অবৈধভাবে বাস চলাচলের অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে একটি গোষ্ঠী। দুদক বলছে শিগগিরই বাসগুলো জব্দ করে বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে। সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এনা পরিবহন। এর মালিক খন্দকার এনায়েতুল্লাহ, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধান করে দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় গত মে মাসে তার মালিকানাধীন এনা পরিবহনের 187টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার আদেশ দেন আদালত। কিন্তু এখনও আদেশ বাস্তবায়ন করতে পারেনি দুদক। জানিয়ে ক্ষোভ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে বুধবার স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। দুদকের সম্পত্তি বিভাগের ওই ধরনের রেসপন্স পায় নাই, যে কারণে এই যে টোটাল কার্যক্রমটার ডিলে হচ্ছে। এটা হচ্ছে তাদের ভাষ্যমত এবং তারা আমাদের সামনে বলছে যে তারা ব্যবস্থা নিবে, তবে আমরা আসলে কনফিডেন্স পাচ্ছি না যে তারা আসলে কয়দিনের মধ্যে ব্যবস্থাটা নিবে। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে 425 কোটি টাকা ও 12,000 মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের খুলনার আড়তঘাট শাখার অর্ধশত গ্রাহকের 94 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রোপাইটার SM সোহেল মাহমুদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। শাখার গ্রাহকগণ ছিলেন তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় রাজনৈতিক সরকারের শক্ত ভূমিকা নিতে হবে বলে মনে করেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন নতুন করে অর্থ পাচার বন্ধে পদক্ষেপ নিতে হবে নির্বাচিত সরকারকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন, দেশে বাড়ি কেনা সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র। আর্থিক খাত সংস্কারে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সবশেষ 16 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে, কারণ এটা তো একটা নতুন এরিয়া। আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি। বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনোদিনও হয়নি।
তো এই প্রক্রিয়াটা আমাদের আরো ভালোভাবে রপ্ত করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী। অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও। একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে, বিদেশেও সেরকমই সময় লাগে। এটা 3, 4, 5 বছর লাগে সাধারণত। প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সবকিছু ঠিক করছি, কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU এর দুর্নীতিও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্যথায় সব ধরনের অগ্রগতি পিছিয়ে যাবে বলে জানিয়েছেন গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এবার রাজশাহী বিভাগের খবর। রাজশাহীতে বিভিন্ন যানবাহন থেকে সংগঠনের নামে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা। বেশিরভাগই আদায় হচ্ছে রসিদ ছাড়া, যাচ্ছে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের পকেটে। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা। চাঁদা আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর মোড়ে পুলিশের ট্রাফিক বক্সের সামনে প্রকাশ্যে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে 10 থেকে 20 টাকা করে চাঁদা আদায় করছে একটি চক্র। এছাড়া তানোর চান্দুরিয়া বাজারে রীতিমতো চেয়ার টেবিল পেতে বসে বাস প্রতি 30 টাকা করে আদায় করা হচ্ছে চাঁদা। মুঠোফোনে ধারণকৃত ফুটেজে উঠে এসেছে এসব চিত্র। আর পুলিশ সুপার অফিসের সামনে হিউম্যান হলার গাড়ির স্ট্যান্ড, সেখানে প্রতিদিন অর্ধশত গাড়ি থেকে মালিক সমিতির নামে 100 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। আর কোর্ট থেকে বানেশ্বর পর্যন্ত 4টি পয়েন্টে চাঁদা দিতে হচ্ছে আরও 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাস, ব্যাটারি চালিত অটোরিকশা, হিউম্যান হলার ও সিএনজি থেকে অন্তত 20টি পয়েন্টে চাঁদা আদায় করছে চক্রটি। এতে ক্ষুব্ধ বিভিন্ন যানবাহন চালকরা। মালিক সমিতি দিতে হয়, শ্রমিক ইউনিয়ন দিতে হয়, এগুলো দিতে হয়। কোথায় 50 টাকা, কোথায় 200 টাকা, কোথায় 300 টাকা, টোটাল খরচ এরকম আছে 3,500-4 হাজার টাকার মতো আসে রংপুর আপ ডাউনে। 10 টাকা 20 টাকা নেয় গাড়ি প্রতি। মাছ চালায় কিন্তু এদের কোনো নিয়ন্ত্রণ, এরা ভাগ করে খেয়ে নেয় 3 জনা। আমার টাকা, আমি গাড়ি চালাচ্ছি, কোন চাঁদা আরেকজনের দিতে হচ্ছে। এদিকে টাকা নেয়ার কথা স্বীকার করে নানা যুক্তি দেন চাঁদা আদায়কারীরা। আর বাস মালিক সমিতির দায়িত্বশীল নেতা বলেন, সংগঠনের পেছনে ব্যয় হয় চাঁদার টাকা। যদিও কোন খাতে কত টাকা ব্যয় হয় তার কোনো হিসাব দিতে পারেননি তিনি। গাড়ি প্রতি আমাদের 30 টাকা কমিশন, এটা হলো মালিক সমিতির লোক। আমরা 100 টাকা আমাদের একটা স্লিপ কাটা হয়, এই অফিসারি ফান্ডে টাকাটা থাকে, অফিস পরিচালনার ক্ষেত্রে ব্যয় হয়। আগে ঢাকাগঞ্জ থেকে 650 টাকা নেওয়া হতো, আমি এখন মাত্র 30 টাকা নিই। 30 টাকা নিয়ে মাস্টাররাই ধরেন নিয়ে নেয়, আমার অফিসে হয়তো 10-20 টাকা জমা। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনটা বাসের নিজস্ব টোল, কোনটা চাঁদাবাজি, কোনটা অন্য কিছু, এটা চিহ্নিত করা একটু কষ্টকর। আমরা চাঁদাবাজির মামলা নিচ্ছি, সুনির্দিষ্ট তথ্য থাকে আমরা অবশ্যই মামলা নেব, সেই জায়গায় আমরা সিকিউর করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি অবস্থার উন্নতি হবে। যদি চাঁদাবাজি বেড়ে যায় আমাদের অভিযানের সঙ্গত কারণেই বেড়ে যাবে। তবে আমাদের জন্য ভালো হয় যদি এটা ট্যাঞ্জেবল হয়, মানে দৃশ্যমান হলে, কগনিজেবল হলে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। জেলায় প্রতিদিন 800 বাস, 500 সিএনজি অটোরিকশা, 1,500 ব্যাটারি চালিত অটোরিকশা ও হিউম্যান হলার থেকে প্রতিদিন গড়ে 2 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। গত 1 বছরে 25 জন চাঁদাবাজকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। বোমা বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে শাহবাজ শরীফ প্রশাসন। অপরদিকে নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের দায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর চাপিয়েছে ভারতের বিভিন্ন মহল। বিশ্লেষকরা বলছেন, নতুন এই উত্তেজনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।
দুই প্রতিবেশী দেশ যাদের বৈরিভাব সম্প্রতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দেখা গেছে। পরপর দুই দেশের রাজধানীতেই ঘটেছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, আর তাতেই রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। সম্প্রতি ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার পর থেকেই আবারও পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে দুই দেশ। সোমবার ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্তে নামে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী দলের কার্যক্রম জোরদার করা হয়। ওই হামলায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলেও দাবি করা হয়। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের দাবি, আটককৃতদের একজন জানিয়েছেন আগামী বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল তাদের। এদিকে মঙ্গলবার ইসলামাবাদে আদালত চত্বরের সামনে হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, প্রমাণ ছাড়াই দুই দেশ একে অপরকে দোষারোপের খেলায় মেতে উঠেছে। তবে এ ধরনের হামলা চলতে থাকলে এর পেছনে যাদেরই হাত থাকুক না কেন, ভারত পাকিস্তান সম্পর্কে তা নেতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে মত তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করতে আগ্রহী ইরান, তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না দেশটি। আবুধাবির এক কূটনৈতিক ফোরামে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছ থেকে আসছে পরস্পর বিরোধী বার্তা। গেল জুন মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা। ওই হামলায় নিহত হন দেশটির কয়েকজন সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়েছে। হামলার 2 দিন পর ওমানের মধ্যস্থতায় শুরু হওয়ার কথা ছিল 6ষ্ঠ দফা ইরান মার্কিন পরোক্ষ আলোচনা, কিন্তু সহিংসতার পর সেটিও বাতিল হয়ে যায়। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আক্রমণ করে, আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দেয়। এটা নিছক ভণ্ডামি। তবে এবার দীর্ঘ বৈরিতার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইরান। আবুধাবির 12তম স্ট্র্যাটেজিক ডিবেটে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও দেশীয় প্রযুক্তি নির্ভর। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয় বলেও জানান তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে, আর এতে আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠেছে। খতিবজাদে স্পষ্ট করে জানান, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না। মানবাধিকার ইস্যুতেও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন বিতর্কের মুখে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র 54 জন ইরানি নাগরিককে জোর করে তেহরানে পাঠিয়েছে, যাদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান, জাতিগত সংখ্যালঘু ও সরকার বিরোধী কর্মীও ছিলেন। তেহরান জানিয়েছে আরও 400 ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রে বহিষ্কারের অপেক্ষায় আছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ফিলিপিন্সের পর এবার টাইফুন ফাংওয়াংয়ের কবলে তাইওয়ান। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে, বন্ধ রয়েছে স্কুল ও কলেজ। এদিকে ফিলিপিন্সে ফাংওয়াংয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। সুপার টাইফুন ফাংওয়াংয়ের তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানের উপকূলীয় অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপটিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। পূর্বাঞ্চলের হুয়ালিয়েন ও ইলান কাউন্টিতে প্রবল বর্ষণে ডুবে গেছে ঘরবাড়ি, সেতু ও রাস্তাঘাট। সুয়াও শহরে পানির উচ্চতা বেড়েছে 4 ফুট পর্যন্ত। ডুবে গেছে দোকান ও ঘরবাড়ি। বন্ধ রয়েছে স্কুল কলেজ। বাতিল করা হয়েছে অন্তত 66টি অভ্যন্তরীণ ফ্লাইট। জারি রয়েছে জরুরি সতর্কবার্তা। স্থানীয় প্রশাসন জানায়, শহরের ড্রেনেজ ব্যবস্থা এমন বৃষ্টিপাত সামলাতে পারেনি, ফলে দ্রুত ঘরবাড়ির ভেতরে পানি উঠে গেছে। বহু মানুষের জীবিকার সব উপকরণ হারিয়ে গেছে। এরই মধ্যে 8000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত হয়েছেন অনেকে। বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এর আগে ফাংওয়াং ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ফিলিপিন্সের অরোরা প্রদেশে আঘাত হানে। প্রবল ঝড় ও বৃষ্টিতে বেশ কয়েকজন হতাহত এবং 35 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সান্তিয়াগো শহরে ভয়াবহ বন্যায় ডুবে গেছে শত শত গ্রাম। 40,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত। 600-এর বেশি সড়ক ও সেতু ভেঙে গেছে। ডিপাকুলাও শহরে উপকূলীয় মহাসড়ক ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এখনও নিখোঁজদের সন্ধান ও রাস্তা মেরামতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। শেরে বাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তিনি অতি অল্প সময়ে নিশ্চিত করেছিলেন, আর ছিল ইকোনমিক রিফর্মস,
একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত অর্থনীতিতে নিয়ে এসেছিলেন। নতুন করে মুক্ত বাজার অর্থনীতি ও বেসরকারি যে বিনিয়োগের ব্যবস্থা করে তিনি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন। কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব তখনই শুরু হয়েছিল বন্ধুগণ। তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন, সার্বভৌম, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। আজকের দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, শুধু আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, সকলের আহ্বান জানাতে চাই, এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। আসুন আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। দেশনায়ক, দেশনেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 7ই নভেম্বর জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী তার খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুন বোমাবাজিতে আতঙ্ক, ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো গ্রামীণ ব্যাংকের অফিস। চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযানে আটক 7। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা। নির্বাচন বানচালে ওঁত পেতে আছে ফ্যাসিবাদীরা, সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না ফেব্রুয়ারির ভোট, হুঁশিয়ারি বিএনপির। মির্জা ফখরুল ইইউ রাষ্ট্রদূত বৈঠক। এবং সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান। নৈরাজ্য ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আপনাকে আবারও ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।